Welcome to Sports Live presented by Cool. আপনাদের সঙ্গে আছি আমি সানজানা আইভি। সেই সঙ্গে আমি রঞ্জন শান্ত। চট্টগ্রামে একটা প্রস্তুতি ম্যাচ, সেটা 2 দিনের এবং গতকাল হয়েছে। আজকে সেই ম্যাচটার রেজাল্ট হয়েছে, যদিও ড্র হয়েছে। সেই ম্যাচে একটু আপডেট দর্শকদের দিয়ে দিতে চাই। বিসিবি লাল ও সবুজ দলের মধ্যকার 2 দিনের প্রস্তুতি ম্যাচ ড্র হয়েছে। চট্টগ্রামে নিজেদের ঝালিয়ে নিতে 2 দলে ভাগ হয়ে মাঠে নামেন ক্রিকেটাররা। আগে ব্যাট করতে নেমে মুমিনুল হকের অনবদ্য ব্যাটিংয়ে 9 উইকেটে 274 রানের সংগ্রহ পায় বিসিবি সবুজ দল। 183 বল খেলে নাসুম আহমেদের শিকার হওয়ার আগে নামের পাশে 123 রান যোগ করেন এই ব্যাটার। মেহেদী মিরাজ নেন সর্বোচ্চ 3 উইকেট। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে বিসিবি লাল দল। তবে মুশফিকুর রহিমের 48 রানে ভর করে 6 উইকেট হারিয়ে 147 রানে দিন শেষ করে তারা। সবুজ দলের হয়ে তাইজুল নেন 2টি উইকেট। বরাবরের মতো ব্যাটিংটা আসলে এই ঘরের মাঠেও খুব একটা ভালো হয়নি, যেটা দেখা গেল যে হ্যাঁ, মুমিনুল হক সৌরভের একটা সেঞ্চুরি ছাড়া খুব একটা ভালো কিছু নয়। মুশফিকুর রহিমের একটা 50 কিংবা একটা ভালো ইনিংস ছিল, এছাড়া অন্য ব্যাটাররা খুব একটা ভালো করতে পারেনি। এবং যে প্রস্তুতিটা চলছে সেটা আসলে এনাফ কিনা পাকিস্তান সিরিজে যাওয়ার আগে, সেটা নিয়েও কথা বলতে হবে। আজকের অতিথিকে বরং স্বাগত জানানো যাক। সানজানা, ইশতিয়াক আহমেদ যুক্ত হবেন আমাদের সঙ্গে, সাবেক ক্রিকেটার বাংলাদেশ। প্লিজ ওয়েলকাম টু স্পোর্টস লাইভ। ইশতিয়াক ভাই, কেমন আছেন? প্লিজ। নারী দল ওদিকে তো আবার ম্যাচ হেরেছে, সেই বিষয়ে পরে আসতে হবে। তবে যে প্রস্তুতিটা চট্টগ্রামে চলছিল, একটু বৃষ্টিবিঘ্নিতও ছিল, কয়েকদিনের গ্যাপও গেল, তারপরে ম্যাচটা হলো। তো গতকাল যে রেজাল্টটা পাওয়া গিয়েছিল, মনে হচ্ছিল যে খুব একটা রান হবে না, তবে ড্রয়ের দিকেই গেছে, যেহেতু 2 দলে ভাগ হয়ে নিজেদের মধ্যে খেললো। কেমন দেখলেন? মুমিনুল হক সৌরভ মোটামুটি টেস্টে স্পেশালিস্ট ব্যাটার, যেহেতু তার রানে ফেরা, সেটা কিভাবে দেখছেন? আর এই প্রস্তুতিটা যেটা আমরা বলছিলাম যে এনাফ কিনা আসলে পাকিস্তান সিরিজের আগে? ধন্যবাদ। আমার মনে হয় মাঠে ব্যাটে বলের যে প্রস্তুতি থেকে বেশি হচ্ছে যে তারা মেন্টালি কতখানি প্রস্তুত, এই লঙ্গার ভার্সন খেলতে গিয়ে যে অ্যাডজাস্টমেন্টটা লাগে, যে মাইন্ডসেট লাগে, যে অবভিয়াসলি উই অল নো যে টেস্ট ক্রিকেট ইজ এ ডিফারেন্ট বল গেম অল টুগেদার। ইটস এ টেস্ট অফ স্কিলস, টেস্ট অফ টেম্পারমেন্ট, সব কিছু। এখন আমাদের দেশের যাদের মেইন যারা প্লেয়ার, আমরা সবাই জানি যে বিদেশে তারা ভালো খেলেছে, টেস্ট ম্যাচে পারফরমেন্স রয়েছে। এখন আই বিলিভ যে তারা যদি পজিটিভ থাকে, যে হ্যাঁ ঠিক আছে, আমরা একবার করেছি, 2বার করেছি, একাধিকবার করেছি, আমাদের অবিস্মরণীয় কিছু কিছু টেস্ট ইনিংস রয়েছে, অলদো ইনকনসিস্টেন্ট, সেটা আমরা জানি। বাট অ্যাট দি এন্ড অফ দ্য ডে ইট ইজ দ্য প্লেয়ার্স হু আর গোয়িং টু গো অ্যান্ড প্লে। বুঝলাম যে এখানে প্র্যাকটিস খুব একটা আমাদের আশা করা উচিত না, যে সীমিত আকারে প্র্যাকটিস করে ওই ধরনের একটা মানে বিশাল একটা পাকিস্তান কিন্তু একটা খুবই শক্তিশালী কোয়ালিটি অফ প্লেয়ার্স এখানে যাদের সঙ্গে খেলছে, রাইট। উই শুড নট এক্সপেক্ট যে এই প্র্যাকটিসে গিয়ে ওদের সাথে গিয়ে আমরা, মেইন থিং হচ্ছে যে হাউ কনফিডেন্ট ইউ আর এজ ইন্ডিভিজুয়াল প্লেয়ার্স। আই বিলিভ দ্যাট প্লেয়ার্স হ্যাভ দি অ্যাবিলিটি, এই জন্য বিকজ দে হ্যাভ ডান ইট বিফোর। এখন এই অপোজিশনের সাথে করতে গেলে আমার মনে হয় যে তাদেরকে they'll have to be positive. অ্যান্ড হয়তো বা পাকিস্তানে খুব একটা, ইফ আই এম নট মিস্টেকেন, জাভেদ ওমর গুলদার একটা সেঞ্চুরি ছিল, সম্ভবত হাবিবুল বাশারের সেঞ্চুরি ছিল। পাকিস্তানে খুব একটা সফলতা আমরা পাইনি এখন পর্যন্ত, ইউনো। সো আমার মনে হয় অনেকে একটু উদ্গ্রীব থাকবে, অনেকে অ্যাংশাস থাকবে টু গো অ্যান্ড পারফর্ম দেয়ার। সি সো অ্যান্ড দেয়ার আর প্লেয়ার্স আমাদের মধ্যে, যে এরকম প্লেয়ার নাই। লিটন দাস ইজ এ ক্লাসিক টেস্ট প্লেয়ার আমি মনে করি। আই থিঙ্ক তার মুশফিক রহিম রয়েছে, তারপর মেহেদী হাসান মিরাজ রয়েছে, শান্ত রয়েছে। সি দেয়ার আর প্লেয়ার্স হু উইল বি এবল টু ডু ইট। এখন ক্যাপ্টেনের উপরে অনেক কিছু বর্তায়, ইউনো। ক্যাপ্টেন, উই অল নো দ্যাট হি হ্যাজ স্ট্রাগলড এ লিটল বিট অফ লেট, কিন্তু তার লিডারশিপ কোয়ালিটিস রয়েছে। সে ক্যাপ্টেন হয়ে টেস্ট ম্যাচও জিতেছে, ওয়ান ডে ক্রিকেটও জিতেছে। সো হি উইল হ্যাভ টু প্লে আ ভেরি ইম্পর্টেন্ট রোল। আমি মনে করি যে অ্যাজ এ লিডার সে যদি মোটিভেট করতে পারে সবাইকে যদি ওই জিনিসটা বিলিফ নিজেদের মধ্যে যদি আনাতে পারে, দেন উই ক্যান ডু ইট। আমার মনে হয় যে সম্মানজনক কিছু একটা আমরা আশা করতে পারি। একদমই তাই। ইশতিয়াক ভাই, জাতীয় দলের টেস্ট সিরিজের আগে এ দল কিন্তু পাকিস্তানে গিয়ে 4 দিনের ম্যাচ খেলবে। সেক্ষেত্রে সেরা প্রস্তুতির জন্য জাতীয় দলের ক্রিকেটারদেরও কি সেখানে যাওয়া জরুরি? কি মনে করছেন আপনি? আমার মনে হয় যে এটা পাকিস্তান এ দলে কয়েকজন থাকাটা উচিত আমি মনে করি, বিকজ
দের আর সাম ইয়াং প্লেয়ার্স, যত বেশি খেলে তত ভালো, এবং অস্ট্রেলিয়াতে যারা গেছে বেশ দুইটা ওখানে খেলবে, T20 ওয়ানডেও 50 ওভার্সও খেলবে এবং লং ওভার্সন তো এখন খেলছেই। সো এখান থেকে যেরকম সাদমান ইসলাম প্রথম ম্যাচটা ভালো খেলেছে, এই সেকেন্ড ম্যাচটাতে আমার মনে হয় যে মোহাম্মদ হাসান জয় ভালো খেলেছে। সো এই দিজ ইয়াং প্লেয়ার্স শুড বি সেন্ট, আমি মনে করি, বিকজ এরা কিন্তু আবার টেস্ট ম্যাচে মেইন টিমে থাকবে। আমি আশা করছি মোহাম্মদ হাসান জয় সাদমান হয়তো দুজনই থাকবে, দুজনের একজন থাকবে। সো দে আর স্টিল ইয়াং, আই থিঙ্ক দে শুড বি সেন্ট, এবং ওখানে খেলছে, ওখানে খেলে এসে আবার পাকিস্তান এ দলের সাথে তাদেরকে পাঠানো উচিত হবে আমি মনে করি। অ্যান্ড দেন অ্যাগেন দে উইল গো অ্যান্ড প্লে ইন দ্য পাকিস্তান টেস্ট ম্যাচেস। সো দ্য মোর দে প্লে দ্য বেটার, আই থিঙ্ক। একেবারে প্র্যাকটিস ম্যাচ সেটা যেখানেই হোক না কেন ইম্পর্টেন্ট, খেলার মধ্যে থাকাটা গুরুত্বপূর্ণ। এশিয়া কাপে স্বপ্নভঙ্গ তো হয়ে গেল সেমিফাইনাল থেকে, আমরা সেই প্রতিবেদনটা বরং দেখে আসি ইশতিয়াক ভাই। নারী এশিয়া কাপ আবারও ব্যাটিংয়েই ভরাডুবি বাংলাদেশের। ভারতের কাছে 10 উইকেটের বড় পরাজয়ে এশিয়া কাপ মিশন শেষ লাল সবুজের। রেণুকা রাধার বোলিং জুটির পর শেফালি ও মানধানার পার্টনারশিপে বাংলাদেশকে উড়িয়ে এশিয়া কাপের ফাইনালে ভারত। আগে ব্যাট করে 8 উইকেট হারিয়ে মাত্র 80 রানে থামে নিগার সুলতানার দল। জবাবে 54 বল হাতে রেখে জয় তুলে নেয় ভারত। 10 রানে 3 উইকেট নিয়ে ম্যাচ সেরা রেণুকা সিং। 5 জন বোলার মিলে চেষ্টা চালিয়েছেন 11 ওভার ধরে, উইকেটের দেখা পাননি কেউই। ভারতীয় 2 ওপেনার শেফালি ভার্মা ও স্মৃতি মান্ধানার অবিচ্ছেদ্য জুটিতে বাংলাদেশকে উড়িয়ে এশিয়া কাপের ফাইনালে ভারত। ভারতের স্কোরবোর্ডে তখন 55 রান। জাহানারার লো ফুল টসে ব্যাকওয়ার্ড পয়েন্টে ক্যাচ দিয়েও বেঁচে যান স্মৃতি মান্ধানা, নো বল। খানিক বাদে শেফালি ভার্মার ক্যাচ ছাড়েন নাহিদা। স্বল্প পুঁজির বাংলাদেশ ম্যাচ থেকে অবশ্য ছিটকে গিয়েছিল আরও আগেই। মাত্র 81 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে পাওয়ার প্লেতেই 46 রান তোলে 2 ওপেনার স্মৃতি ও শেফালি। 9-4 ও 1-6-এ 39 বলে 55 রানের ইনিংস মান্ধানার। শেফালি অপরাজিত রইলেন 26 রানে। ডাম্বুলার রণগিরি স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নেমে রেণুকা সিংকে ছক্কা হাঁকিয়ে ইনিংস শুরু করেন টাইগ্রেস ওপেনার দিলারা। এই উড়ন্ত শুরুটাকে পরের বলেই মাটিতে নামিয়ে আনেন রেণুকা। আবারও বড় শট খেলতে গিয়ে উমার হাতে ক্যাচ দেন দিলারা। ইসমা তানজিমও রেণুকার শিকার হতে সময় নেননি খুব বেশি। জীবন পেয়েও সেই রেণুকা সিংয়ের বলেই সাজঘরে ফেরেন মুর্শিদা খাতুন। 3 টপ অর্ডারের ব্যাটে 6-4-8, পাওয়ার প্লেতে 3 উইকেট হারিয়ে মাত্র 25। 4-এ নেমে অধিনায়ক নিগার সুলতানা এক প্রান্তে হাল ধরলেও টেলিফোন ডিজিটে আসা যাওয়ার মিছিল থামেনি অপর প্রান্তে। 10 বল পর রানের খাতা খোলা রুমানা আহমেদের ইনিংসও শেষ 1 রানেই। নিজের প্রথম বলেই রুমানাকে বোল্ড করেন বাঁহাতি স্পিনার রাধা যাদব। জ্যোতিকে 1 ওভার সঙ্গ দিয়েই আবারও 1 রান করে ফিরে আসার গল্প। ভাস্টাকারের বলে এবার রাবেয়া খান ক্যাচ দেন শেফালি ভার্মার হাতে। দীপ্তি শর্মার বলে ঋতুমণি পড়েন স্টাম্পিংয়ের ফাঁদে। 15 ওভার পেরিয়ে গেলেও 50-এর গণ্ডি পেরোতে পারেনি বাংলাদেশের মেয়েরা। সপ্তম উইকেট জুটিতে স্বর্ণাকে সঙ্গে নিয়ে 36 রানের পার্টনারশিপ নিগার সুলতানার। 51 বলে 32 রানের ইনিংস খেলে রাধার বলে দীপ্তির হাতে ক্যাচ দিয়ে ফেরেন টাইগ্রেস অধিনায়ক। 2 অঙ্কে পৌঁছানো অপর ব্যাটার স্বর্ণা অপরাজিত 19 রানে। শেষ ওভারে রাধা যাদবের ডাবল উইকেট মেইডেনে বাংলাদেশ থেমে যায় মাত্র 80 রানেই। সেই সাথে থেমে যায় লাল সবুজের এশিয়া কাপ স্বপ্ন। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস। আমাদের সঙ্গে ইশতিয়াক আহমেদ আছেন। পারফরমেন্স যেটা একেবারে শুরুর ম্যাচে অতটা ভালো না থাকলেও ব্যাক টু ব্যাক ভালো ফল এসছে, যদিও ব্যাটিংয়ে ভুগেছে বাংলাদেশ। জ্যোতি কিংবা 2-1 ব্যাটার ছাড়া খুব ভালো করতে পারেনি এবং আজকেও ব্যাটিংটাই ভোগালো। এই দলের আসলে পারফরমেন্সটা একটু নিচের দিকে যাচ্ছে কিনা? অনভিজ্ঞ দল, আমি মনে করি কিছু কিছু এক্সপিরিয়েন্স প্লেয়ার্স, আগে পারফর্ম করা প্লেয়ার রয়েছে, এরা কেন নাই দলে বুঝে উঠতে পারছি না। জাহানারা ফিরেছেন, আবারও জাহানারা ফিরেছে, কিন্তু জাহানারা হক রয়েছে, তারপরে কোবরা রয়েছে। আই থিঙ্ক দের আর সুলতানা, ফারজানা তো ভালো ছিল, ফারজানা ছিল ভালো। নতুন প্লেয়ারদের ট্রাই করছে, বাট আমার মনে হয় যে ওয়ার্ল্ড কাপে আসার আগে আই হোপ দ্যাট সাম প্রুভেন প্লেয়ার্স, এক্সপিরিয়েন্স প্লেয়ার্স বাংলাদেশি খেলা হবে, তাদেরকে যেন কনসিডারেশন আনা হয়। ইয়াং প্লেয়ার্সদেরকে দিয়ে করাচ্ছে ঠিক আছে, আমার মনে হয় যে থাইল্যান্ড এবং মালয়েশিয়ার সাথে খুব অনায়াসে জিতেছে, নট ভেরি স্ট্রং সাইডস, বাট ইন্ডিয়া ইজ ভেরি পাওয়ারফুল। আমার মনে হয় ইন্ডিয়ার সাথে ব্যবধান অন্যান্য দলের, অন্তত এই এশিয়ান সাবকন্টিনেন্টে অনেক একটা তফাৎ রয়ে গেছে। একমাত্র আমার মনে হয় নিগার সুলতানা জ্যোতি খেলেছে কনসিস্টেন্টলি,
আজকের খেলাটা দিলারা আক্তারের বিগিনিং ওয়াজ ফ্যান্টাস্টিক। হ্যাঁ, একটা সংকটে গিয়েছিলেন, হ্যাঁ। থার্ড বলে আবার সে 6 মারতে গিয়ে বাউন্ডারি লাইনে আউট হয়ে গেল। বোঝাই যাচ্ছিল যে তার অ্যাটলিস্ট বিগ হিটিং অ্যাবিলিটিস আছে, যেটা আমাদের বাংলাদেশ প্লেয়ারদের কোনো সময় আমরা ওরকম দেখিনি। তারপরে ইসমা ভালো খেলছিল, পোটেনশিয়াল প্লেয়ার মনে হচ্ছে আমাকে। মুর্শেদা খাতুন আমি মনে করি যে ক্লাসিক্যাল প্লেয়ার, ফ্র্যাঙ্কলি আমি খুব ভালো লেগেছে তার দুইটা ইনিংস দেখে। আজকে করতে পারেনি, বাট আমার মনে হয় যে স্বর্ণা আক্তার ইজ আ ওয়েস্টেড ট্যালেন্ট। আমার মনে হয় কেন ওকে এত নিচে খেলাচ্ছে বুঝলাম না। শি কুড বি প্লেড এট আপার। তো বেশ কিছু কাজ করতে হবে হ্যাঁ, দলকে নিয়ে বেশ কিছু কাজ করতে হবে। আমার মনে হয় যে ব্যাটিংয়ে আই থিঙ্ক উই নিড সাম সিনিয়র প্লেয়ার্স এখানে ফোকাস করতে হবে ইন দ্য সাইড। একদমই তাই। কদিন পরেই ঘরের মাঠে টি20 বিশ্বকাপ, সেখানে প্রত্যাশা কি থাকবে? হোম অ্যাডভান্টেজ নেওয়া উচিত হবে আমার মনে হয়, যদি বাংলাদেশ তাদের ফুল স্ট্রেংথ সাইডে, যেটা আগে যেটা বললাম যে কিছু কিছু প্রুভেন প্লেয়ার্স যারা খেলেছে ভালো, তাদের কেন নাই আমি আই রিয়েলি উড লাইক টু নো। ইয়াং প্লেয়ার্স যারা আছে করছে ঠিক আছে, বাট আমার মনে হয় যেহেতু তারা প্রুভ করতে পারেনি নিজেদেরকে, আই থিঙ্ক উই শুড অ্যাপ্রোচ দি ওয়ার্ল্ড কাপ সিরিয়াসলি, বিকজ আমাদের এই সবসময় এই ধরনের সুযোগ আসবে না। দেশের মাটিতে যে আমরা উল্লেখযোগ্য যদি কিছু না করতে, আমি বলছি না যে আমরা ইয়ে করে আমরা চ্যাম্পিয়ন হয়ে যাবো কিংবা সেমিফাইনাল স্ট্রেট অ্যাওয়ে চলে যাব, বাট আই থিঙ্ক অ্যাজ লাইক দ্য মেন্স টিম আমাদের সম্মানজনক কিছু করাটা একেবারে, এবং ঘরের মাঠের কথা ঘরের যেটা মাঠে বলছিলাম, আমাদের সেই অ্যাডভান্টেজটা লক্ষ্যে নিয়ে আমাদের টিমটা বানানো খেলা উচিত, ম্যাচ বাই ম্যাচ প্ল্যান করে। অসংখ্য ধন্যবাদ Thank you very হওয়ার জন্য। much. হোপফুলি ভালো করবে বাংলাদেশের মেয়েরা ঘরের মাঠে। অস্ট্রেলিয়ান কিউরেটর টনি হেমিং বিসিবির দায়িত্ব ছাড়ার পর কিছু গণমাধ্যমে খবর আসে হেমিংয়ের কাজের সুযোগ না পাওয়া, গ্রাউন্ডস ডিপার্টমেন্টে শ্রীলঙ্কান মাফিয়া থাকার মতো অভিযোগ। কিন্তু বিসিবির সেই কমিটির চেয়ারম্যান মাহবুব আনাম বলেছেন, এই ধরনের অভিযোগ ভিত্তিহীন ও দুঃখজনক। শেখ হাসিনা স্টেডিয়াম নির্মাণ কাজ বিলম্বিত হওয়ায় বোর্ডের অনুমতি নিয়েই 1 বছরের জন্য নতুন দায়িত্ব নিয়েছেন হেমিং। সুযোগ থাকলে আবারও ফেরার ইচ্ছে পোষণ করেছেন এই অজি। মূলত শেখ হাসিনা স্টেডিয়ামের মাঠ তৈরি করতে 2 বছরের চুক্তিতে মাসিক প্রায় $6,000 বেতনে অস্ট্রেলিয়ান হাই প্রোফাইল কিউরেটর টনি হেমিংকে নিয়োগ দিয়েছিল বিসিবি। 2023 সালের জুলাইতে বিসিবির সাথে চুক্তিবদ্ধ হন হেমিং। কিন্তু পূর্বাঞ্চলের মেগা সেই স্টেডিয়ামের নির্মাণ কাজ নানা জটিলতায় শুরু হয়নি এখনো। তাই তো এই সময়ে সিলেট, চট্টগ্রাম, বরিশালের মতো স্টেডিয়ামগুলোতে কাজ করেছেন এই অভিজ্ঞ কিউরেটর। স্বল্প সময়ে এই গুণী ব্যক্তির কাজের কদর করেছে সবাই। কিন্তু হঠাৎ করেই চুক্তির 1 বছর বাকি থাকতেই বিসিবির দায়িত্ব ছেড়েছেন হেমিং। পাকিস্তান ক্রিকেট বোর্ডের সাথে 1 বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন এই অস্ট্রেলিয়ান। হেমিং দায়িত্ব ছাড়ার পর একাধিক গণমাধ্যমে খবর আসে এই অজি কিউরেটরের কাজ করার সুযোগ না থাকার। এমনকি বিসিবির গ্রাউন্ডস কমিটি চালায় শ্রীলঙ্কান মাফিয়ারা, এমন গুরুতর অভিযোগও ওঠে। এই বিষয়ে যমুনা টেলিভিশনের সাথে কথা বলেছেন গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান মাহবুব আনাম। এই ধরনের অভিযোগকে ভিত্তিহীন ও দুঃখজনক বলেছেন তিনি। এটা খুবই দুঃখজনক যে ধরনের কথাবার্তা এসছে, এরকম কিছুই না। কারণ আমরা ওকে যে কারণে এনেছিলাম সেই কারণটাতে আমাদের যেহেতু স্টেডিয়ামটা দেরি হচ্ছে, সে আমাদের কাছে কিছুটা ছুটি চেয়েছে। সে এর মধ্যে একটা কাজ রয়েছে, যেটা আপনি জানেন যে চ্যাম্পিয়ন্স ট্রফি হচ্ছে, সেখানে সে নিয়োগ পেয়েছে। আমাদের কাছে বলেই সে গিয়েছে যে এই নিয়োগটা তার 1 বছরের জন্য, তাই 1 বছর শেষ হলে সে আবার অ্যাভেলেবেল আছে। তার ততদিনে যদি আমরা শেখ হাসিনা স্টেডিয়ামের কাজ হাতে দিতে পারি, সে সেখানে এসে সহযোগিতা করবে। টনি হেমিংয়ের কাজে খুশি ছিল বিসিবি, তাই তো তারই দেখানো পথে চলছে গ্রাউন্ডসের উন্নয়নের কাজ। ট্রেনি কিউরেটর নিয়োগ দিয়ে তাদের প্রশিক্ষণ দেয়া, আধুনিক যন্ত্রাংশ কেনা সবই ছিল হেমিংয়ের দেয়া পরিকল্পনা। ভবিষ্যতে সবকিছু ঠিক থাকলে হয়তো আবারও হেমিংয়ের ফেরাটা অসম্ভব নয়। সে যদি অ্যাভেলেবেল থাকে, আমরা যদি তাকে ব্যবহার করতে পারি, অবশ্যই ব্যবহার করব। সে আমাদেরকে একটা পূর্ণাঙ্গ প্ল্যানও দিয়ে গিয়েছে, যেটা আমি মনে করি যে আমাদের ক্রিকেটের উন্নয়নে ভালো একটা ভূমিকা রাখবে। কিভাবে আমাদের এই কিউরেটরশিপ স্ট্রাকচার এবং ওই প্ল্যান অনুযায়ী আমরা যেভাবে আগাচ্ছি, যে আমরা ট্রেনি কিউরেটর নিচ্ছি, এগুলো কিন্তু তার প্ল্যানের মধ্যকার থেকে আমরা নিয়েছি, যেগুলো আমরা মনে করেছি যে আমাদের ক্রিকেটকে, আমাদের গ্রাউন্ডস মেনটেনেন্সকে আরও ভালো করবে। দেশের ক্রিকেটের গ্রাউন্ডসগুলোর আউটফিল্ডকে বিশ্বমানের করতে নতুন এক উদ্যোগ নিচ্ছে গ্রাউন্ডস কমিটি। স্টেডিয়ামের ঘাসের মান বাড়াতে ও তার যত্ন নিতে টার্ফ ম্যানেজমেন্ট নামে আলাদা উইং করতে যাচ্ছে বোর্ড, যার দায়িত্ব দেয়া হবে অভিজ্ঞ বিদেশি কোনো কিউরেটরকে। টার্ফ ম্যানেজমেন্টের জন্য একটা আলাদা স্ট্রিম করার রয়েছে। সেখানে হয়তো আমরা আলটিমেটলি হয়তো একজন
বিদেশ থেকে কাউকে আনা, যেরকম আমরা ডেভিড মুরকে এনেছি আমাদের ডেভেলপমেন্ট দেখার জন্য, টার্ফ ম্যানেজমেন্ট দেখার জন্য, ওরকম একটা ব্যক্তিত্ব হয়তো আমাদের দরকার হবে। সবকিছু ঠিক থাকলে দ্রুতই নতুন কিউরেটর তৈরি আর টার্ফ ম্যানেজমেন্টের জন্য নতুন বিদেশি কিউরেটরকে নিয়োগ দেবে বিসিবি। উপমহাদেশের বাইরে থেকেই কিউরেটর আনার পরিকল্পনা করছে গ্রাউন্ডস কমিটি। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস, ঢাকা। এই ছিল আজকের স্পোর্টস লাইভে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।